গাজায় ২১ মাসে অপুষ্টিতে মৃতের সংখ্যা শতাধিক। ত্রাণ সংগ্রহকারীদের উপর গুলি বন্ধে ইসরায়েলকে ইইউ এর হুঁশিয়ারি। একদিনে নিহত আরও ৮১ ফিলিস্তিনি। ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। বিশ্বের সবচেয়ে বড় ড্রোন তৈরির কারখানা উন্মোচন করল মস্কো। আজ ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসছে দুই দেশ। ভারতের বিহারে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ বিরোধীদের। বিধানসভায় হট্টগোল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর। যুক্তরাষ্ট্রে $৫৫,০০০ কোটি বিনিয়োগ করবে জাপান। বিনিময়ে আমদানি পণ্যের শুল্ক কমিয়ে ১৫% করার সিদ্ধান্ত ট্রাম্পের। ফিলিপিন্সকে গুনতে হবে ১৯% ট্যারিফ। এবং টাইফুন উইফার প্রভাবে বিপর্যস্ত চীন, ফিলিপিন্স ও ভিয়েতনাম। অন্তত ৯ জনের মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। শুরুতেই দেশের খবর। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে 10টি রাজনৈতিক দলের সঙ্গে যমুনায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল 4টি দলের সঙ্গে তিনি তার যে বাসভবন যমুনা তিনি সেখানে বৈঠক করেছেন। সেই বৈঠকের ধারাবাহিকতায় বাকি যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে আজকে বসেছেন এবং আজকে বলা হচ্ছে যে 10টি রাজনৈতিক দলের নেতাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকের ধারাবাহিকতায় আমরা বলতে পারি আজকেও তিনি সেই রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে দেশকে কীভাবে আরও স্থিতিশীল করা যায়, কীভাবে আইন শৃঙ্খলার আরও উন্নয়ন ঘটানো যায় এবং কিভাবে বিভিন্ন ইস্যুতে যে হঠাৎ করেই বিভিন্ন ধরনের আন্দোলন জমে উঠছে এবং সেই আন্দোলন আসলে জনদুর্ভোগ এবং কখনো কখনো সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢুকে যাওয়ার মতো পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে। এই বিষয়গুলোকে কিভাবে আরও শান্তিপূর্ণ উপায়ে সমাধান করে রাষ্ট্রকে আর একটু স্টেবল করা যায়, রাষ্ট্রকে আরও স্থিতিশীল করা যায়, সেই জন্য তিনি আসলে সহযোগিতা চাইবেন এবং করণীয় কি হতে পারে তাদের কাছ থেকে তিনি পরামর্শ চাইবেন। তো আজকে যে 10টি দলের যারা উপস্থিত হয়েছেন মিটিং 3টার সময় শুরু হয়েছে, এখন বাজে 4টা বাজে এখন। সেই অনুযায়ী বলা যায় যে 1 ঘন্টা সময় পেরিয়েছে মিটিংয়ের। উপস্থিত আছেন মিটিংয়ে আজকের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের তিনি নেতা। জোনায়েদ সাকি, গণসংহতির তিনি আন্দোলনের নেতা। আছেন মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির নেতা। আছেন শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্য থেকে। নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের। রেদওয়ান আহমেদ, এলডিপি এবং ডক্টর আহমেদ আব্দুল কাদের, খেলাফত মজলিসের। সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তানিয়া রব, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। শাহাদাত হোসেন সেলিম, 12 দলীয় জোট। বজলুর রশিদ ফিরোজ, বাসদ। রুহিন হোসেন প্রিন্স, সিপিবি এবং ডাক্তার মিজানুর রহমান, সেক্রেটারি, গণফোরাম। মূলত তাদেরকে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন এই কারণে যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে যাতে এখন থেকেই দেশের পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায় এবং রাজনৈতিক দলগুলো যেমন গতকালকে তারা বলেছিলেন এখন থেকেই যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নাজুক হয়ে পড়ে এবং যখন তখন যে কোনো ইস্যুতে যদি বড় ধরনের গণজামায়াত এবং যে কোনো বিষয়ে যদি আন্দোলন জমে ওঠে সেক্ষেত্রে আসলে নির্বাচনকে কতটা শান্তিপূর্ণ এবং কতটা অবাধ নিরপেক্ষ এবং করা যাবে সেটি বিষয় নিয়ে কিন্তু তারা উদ্বেগ জানিয়েছেন। সেক্ষেত্রে গতকাল যেমন তারা সরকারকে আরও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কিছুটা কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবার সাথে তার এই যে সংলাপ তারা সেটি চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে মূলত রাষ্ট্রকে আরও স্থির করতে, সরকারকে আরেকটু সহযোগিতা করে কিভাবে একটি স্থিতিশীল রাষ্ট্র এই মুহূর্তে আসলে নির্মাণ করা যায় সেজন্য কি করা দরকার তিনি এই বিষয়গুলো নিয়ে পরামর্শ তিনি সহযোগিতা চেয়েছেন এবং তারা আসলে পরামর্শ দিচ্ছেন। নেতারা বের হবেন, তারপরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখন আসলে বোঝা যাবে যে আর কি বিষয় আলোচনা হয়েছে। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যোগ দিয়েছিলেন নাজমুস সালেহী। এবার অন্য প্রসঙ্গ। গাজায় 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে 101 জনের। এদের মধ্যে 80 জনই শিশু। অনাহারে জ্ঞান হারাচ্ছেন জাতিসংঘের কর্মীরাও। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে আইডিএফকে হুঁশিয়ারি দিয়েছে ইইউ। দখলদার বাহিনীর হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন 81 জন।
স্থানীয় সময় মঙ্গলবার গাজা জুড়ে বর্বরোচিত হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণের সন্ধানে থাকা মানুষ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজা উপত্যকায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি চালানো এবং হত্যা করা পুরোপুরি অগ্রহণযোগ্য উল্লেখ করে দেশটিকে সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইইউ এর পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান কাজা কালাস সতর্কবার্তা দিয়ে বলেন, আইডিএফকে অবশ্যই ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে হবে, তা না হলে সব ধরনের বিকল্প জোটটির হাতে রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুধু ইসরায়েলের নির্বিচার হামলা নয়, তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহার অর্ধাহারে দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় শিশুসহ নানা বয়সী মানুষকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে 101 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 80 জনই শিশু। শুধু গাজার বাসিন্দারা নয়, অনাহারে ভুগছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর কর্মী ও চিকিৎসকরাও। সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি এক বিবৃতিতে বলেন, অনাহারে ও অবসাদের কারণে তাদের অনেক কর্মী ও চিকিৎসক কাজ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন। গাজার পরিস্থিতিকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে তিনি বলেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের কোথাও আর কোনো জায়গা নিরাপদ নেই। এ অবস্থায় নেতানিয়াহুর সরকারকে অপরাধী সংগঠন বলে তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি বামপন্থী নেতা মেলছো। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ফিলিস্তিনি শিশুদের খুন, ক্ষুধার্ত রেখে মেরে ফেলার ঘটনা শুধুই ঘৃণা জাগায়। এই কার্যকলাপে যারা অংশ নেয়, সমর্থন করে, অস্বীকার করে মুখ ফিরিয়ে থাকে, তারা প্রত্যক্ষভাবে দায়ী বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ইসরায়েল ফিলিস্তিনিদের মানুষ বলে মনে করে না বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি। এক সম্মেলনে তিনি বলেন, গাজায় ইসরায়েলের উন্মত্ত আচরণ গোটা মধ্যপ্রাচ্যকে হুমকির মুখে ফেলেছে। আঞ্চলিক সংঘাত ঠেকাতে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই দিন বিক্ষোভে নামেন ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাসিন্দারা। এ সময় গাজার যুদ্ধ ও অনাহার বন্ধের দাবি জানান তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। শান্তি আলোচনাকে সামনে রেখে ইউক্রেনের ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। একাধিক ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে মস্কো। একই দিন ইউক্রেনের সেনাবাহিনী জানায়, সম্মুখভাগে 176টি সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনাবাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ ছাড়া যুদ্ধ বন্ধ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার রাতে ইউক্রেনের ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালায় রাশিয়া। ক্ষতিগ্রস্ত হয় ভবন ও একাধিক গাড়ি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। একই দিন দোনেৎস্ক অঞ্চলের একটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের 10টি ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও 13টি গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে। আরও দাবি করেন, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, কিনজাল সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। জবাবে ইউক্রেন জানায়, তারা রুশ সেনাঘাঁটি, অস্ত্র, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। এদিন ইউক্রেনের উত্তর পশ্চিমের ভলিন অঞ্চলে একটি মিরাজ 2000 যুদ্ধবিমান ভেঙে পড়ে। ফ্রান্স থেকে পাওয়া এই বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানায় সামরিক বাহিনী। উত্তেজনার মধ্যেই বুধবার ইস্তানবুলে শুরু হচ্ছে তৃতীয় দফার রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। কিয়েভের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দিচ্ছে ইউক্রেন। তবে আলোচনার বাস্তব গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ওলেহ সায়াকিন। সায়াকিন আরও জানান, যতক্ষণ না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করছেন, ততক্ষণ ইস্তানবুলের বৈঠক শুধু সময় ক্ষেপণের মঞ্চ মাত্র। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের বিহারে ভোটার তালিকা থেকে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। বুধবার এই ইস্যুতে বিহারের বিধানসভায় বাকবিতণ্ডা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। বিশেষ করে গত 2 মাস ধরে বিহারের চলমান ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশটির বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো কঠোর সমালোচনা শুরু করে।
এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যটিতে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। আশঙ্কা করা হচ্ছে নির্বাচনের আগে কমপক্ষে 1 কোটি মানুষকে তালিকা থেকে ছাঁটাই করা হবে। আর এটি করার মধ্য দিয়ে বিহারের শাসক বিজেপির ভোট চুরির সুবিধা পেল বলে দাবি করছে আরজেডি। বুধবার বিধানসভায় এই ইস্যুতে রীতিমতো হট্টগোল বেঁধে যায়। স্থানীয় বিজেপি জোট সরকারের অন্যতম শরিক এবং বিহারের বিরোধী দল আরজেডি সদস্যদের বাকবিতণ্ডায় বিধানসভার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। দেশটির লোকসভাতেও এ নিয়ে বিক্ষোভ দেখা যায়। নির্বাচন কমিশনের নতুন বিধি অনুযায়ী যাদের জন্ম 1987 সালের পর তাদের ভোটার তালিকায় নথিভুক্ত করতে হলে বাবা মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন আদালতে দায়ের হয়েছে পিটিশন এবং পাল্টা পিটিশনও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সীমান্তে ভারতের ব্যাপক সামরিক মহড়া, যুদ্ধবিমানের পাশাপাশি থাকছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা। জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে $55,000 কোটি বিনিয়োগ করবে জাপান, কমানো হবে আমদানি শুল্কও। বৈঠকে জাপান থেকে আমদানি করা পণ্যের শুল্ক 25% থেকে কমিয়ে 15% করার ঘোষণা দেন ট্রাম্প। জানান, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে তৈরি হবে লাখ লাখ নতুন কর্মসংস্থান। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে জাপানের সঙ্গে নতুন আরেকটি চুক্তিরও ঘোষণা দেন তিনি। টাইফুন উইফার প্রভাবে বিপর্যস্ত ফিলিপিন্স, মারা গেছেন অন্তত 7 জন। চীনেও প্রাণ হারিয়েছেন 2 জন। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। চীনে তাণ্ডবের পর ভিয়েতনামের উত্তরাঞ্চলে আছড়ে পড়ে উইফা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:30টার দিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলে হুংইয়েন ও নিনবিন প্রদেশের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে টাইফুন উইফা। এ সময় টাইফুনটির গতিবেগ ছিল ঘন্টায় 88 কিলোমিটার। উইফার প্রভাবে দেখা দেয় প্রবল বৃষ্টিপাত, ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন স্থাপনা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বাসিন্দারা। ঝড়ের কারণে বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। ভারী বর্ষণে ডিএনবিএন প্রদেশে একটি সেতু আংশিক ধসে পড়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিরাপত্তার স্বার্থে উপকূলবর্তী প্রদেশগুলোতে জারি করা হয় জরুরি সতর্কতা। এছাড়া থানহুয়া ও এনগেএন্স সহ মধ্যাঞ্চলের প্রদেশগুলোতে 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। দুর্যোগ মোকাবিলায় 3.5 লাখের বেশি সেনা মোতায়েন করেছে ভিয়েতনাম সরকার। টাইফুন উইফার প্রভাবে টানা কয়েকদিন ধরে ফিলিপিন্সেরও বিভিন্ন অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। বুধবার সকালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল জানায়, এ পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী ম্যানিলা, যেখানে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। গাড়ির চাকা পর্যন্ত উঠে এসেছে বন্যার পানি। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ ও অফিস। টাইফুন উইফার প্রভাবে ভারী বৃষ্টির কবলে পড়েছে চীনের ফুজিয়ান সহ দক্ষিণাঞ্চলের অনেক শহর। ডুবে গেছে বহু এলাকা। ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। শানডংয়ের লাইউ শহরে কয়েকজনের প্রাণহানি ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব একেবারেই স্পষ্ট। বৈরী আবহাওয়ার একই চিত্র থাইল্যান্ডের নান প্রদেশের পুয়া জেলায়। ভারী বৃষ্টির কারণে দেশটির উত্তর পূর্বাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এতে উত্তর পূর্বাঞ্চলের প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ভারতে মুম্বাই, গুয়াহাটি, রাজৌরির মতো শহরে টানা বর্ষণে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ব্যাহত হয়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জনজীবন। এছাড়া চলতি বছরের বৃষ্টিতে অনেক অঞ্চলে ধস, বন্যা ও পানিবাহিত রোগ দেখা দিতে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান অচলাবস্থা আরও জটিল হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি তেহরানের উপর তেল আবিব ও ওয়াশিংটনের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি বলেও অভিযোগ করেন তিনি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি বললেন জাতিসংঘে নিযুক্ত ইরানের বিশেষ প্রতিনিধি কাজেম গারিবাবাদি। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে 110টির বেশি দেশের প্রতিনিধিদের সামনে তিনি অভিযোগ করে বলেন, আক্রমণের নেপথ্যে রয়েছে ইসরায়েলের আঞ্চলিক অস্থিরতা তৈরির ষড়যন্ত্র। এ সময় ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ও পশ্চিমাদের নীরবতারও কড়া সমালোচনা করেন তিনি। গারিবাবাদি দাবি করে বলেন, পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ গোপন রেখে ইসরায়েল আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি এবং পরমাণু বিস্তার রোধ চুক্তির বাইরে থেকে যাচ্ছে, যা বৈশ্বিক নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে রয়েছে। অথচ তেল আবিব ও ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে 3 দশক ধরে মিথ্যা অভিযোগ করছে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আত্মরক্ষার দাবিকে ভণ্ডামি আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো আগ্রাসনের সম্মুখীন না হয়েই আত্মরক্ষার অধিকার দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ইরান কারো ওপর হামলা করেনি, বরং তেহরানই আক্রমণের শিকার। এছাড়া ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি নিজের দায়িত্ব পালন না করে উল্টো আগ্রাসীদের পক্ষ নিয়েছে। তাদের স্ন্যাপব্যাক চালুর যে কোনো চেষ্টাই হবে স্পষ্ট বেআইনি। গারিবাবাদি আরও বলেন, এই 3 রাষ্ট্র আগে থেকেই পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে, এখন তারা আগ্রাসনের সঙ্গী বলেও অভিহিত করেন গারিবাবাদি। একই দিন ইরানের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটির পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান অচলাবস্থা আরও জটিল হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাথী সময় সংবাদ। রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। 23 জুলাই থেকে শুরু হয়ে মহড়া চলবে 25 জুলাই পর্যন্ত। ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এতে অংশ নেবে সুখোই Su-30 রাফায়েল, মিরেজ 2000 সহ ভারতীয় বিমান বাহিনীর অগ্রসর সব যুদ্ধ বিমান। পাশাপাশি পরীক্ষা করা হবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের কার্যকারিতাও। দেখছেন আন্তর্জাতিক সময়। এবার যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রত্যাহারের আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 2026 সালের 31 ডিসেম্বর। মঙ্গলবার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন স্বার্থবিরোধী উদ্যোগের কারণে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করা হয়। ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহারের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এই পদক্ষেপ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ওপর চালানো ধ্বংসযজ্ঞ থেকে নজর ঘোরানোর চেষ্টা মাত্র। স্থানীয় সময় মঙ্গলবার ফের একবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 2026 সালের 31 ডিসেম্বর। এক বিবৃতিতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউনেস্কোতে থাকাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থবিরোধী, কারণ সংস্থাটি আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে গ্লোবালিস্ট মতাদর্শগত এজেন্ডা অনুসরণ করে, যা আমেরিকা ফার্স্ট পররাষ্ট্র নীতির সঙ্গে যায় না। এদিকে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে ইউনেস্কোর প্রধান অড্রে আজুলি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তে তিনি মর্মাহত, কিন্তু এটি প্রত্যাশিত ছিল এবং ইউনেস্কো এর জন্য প্রস্তুত ছিল বলেও জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউনেস্কোর প্রতি অটল সমর্থন জানান। মৌসুমী সাথী, সময় সংবাদ। আবারও দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আগুন ধরে যায় ইঞ্জিনে। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-315 দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লাগে। তবে এ ঘটনায় যাত্রী ও বিমানের কর্মীরা কারো কোনো ক্ষতি হয়নি। এর আগে গত সোমবারও এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ভারতের কোচি থেকে মুম্বাই অবতরণ করছিল ওই বিমানটি। প্রবল বৃষ্টির মাঝে অবতরণের সময় দুর্ঘটনাবশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় 21 মাসে অপুষ্টিতে মৃতের সংখ্যা শতাধিক। ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলি বন্ধে ইসরায়েলকে ইইউ এর হুঁশিয়ারি। একদিনে নিহত আরও 81 ফিলিস্তিনি।
ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। বিশ্বের সবচেয়ে বড় ড্রোন তৈরির কারখানা উন্মোচন করল মস্কো। আজ ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসছে দুই দেশ। এবং ভারতের বিহারে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ বিরোধীদের। বিধানসভায় হট্টগোল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।